জ্ঞান ফেরার পর মেজাজ দেখাইয়া আমাদের সবাইকে ঘর থেকে বাহির কইরা দিল। ইসমাম ভাইয়া ভাবির দেখতে গেছিল ঘরে। ভাবি খুব বাজে ব্যবহার কইরা ইসমাম ভাইয়ারে ঘর থেকে বের কইরা দিলছে। ইসমাম ভাইয়া সেই যে ঘরের দরজা বন্ধ করছে এখনো খুলে নাই, কেউ ডাকলেও সাড়া দিতেছে না। ভাইজান, স্বামীনের রাগ উঠে যায়, দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। ঈশিতা ফুলির মাকে ধমক দিয়ে বলে, বেশি কথা বলো তুমি। দরজা খোলা। স্বামীন একবার উকি দিয়ে আলোকে দেখে নেয়। গুটিসুটি মেরে মাথা নিচু করে বিছানায় বসে আছে চুপচাপ। ঘরে না ঢুকে স্বামীন সোজা ইসমামের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজায় টোকা দিয়ে বলে, ছোট। ইসমাম কোনো সাড়া দেয় না। স্বামীন জোরে ডাকতে থাকে। ছোট, দরজা খোলো। কিছুক্ষণ পর ইসমাম দরজা খুলে দেয়। স্বামীন তার ভাইকে দেখে কেমন বিধ্বস্ত রূপ ধারণ করেছে ইসমামের মুখে। স্বামীন বলে ওঠে, কি বলেছে ও তোকে? গালাগাল করেছে? ইসমাম ধীরে ধীরে চোখ তুলে ভাইয়ের দিকে তাকায়। স্বামীন বলে, তুই নিচে চল, খাবি। ভাইয়া তুমি যাও, আমি খাবো না এখন। নিস্তেজ কণ্ঠে জবাব দেয় ইসমাম। স্বামীন ধমকের সুরে বলে, খাবি না মানে? তুই কেন খাবি না? ও অন্যায় করেছে, ওকে শাস্তি পেতে হবে। তুই নিচে চল, চল বলছি। স্বামীন ইসমামকে জোর করে নিচে পাঠিয়ে দেয়। ইসমাম রোবটের মতো হাঁটছে। জগতের কোনো কিছুর দিকে তার কোনো হুঁশ নেই যেন। ঘরের ভেতরে ঢুকে দরজা চাপিয়ে দিয়ে আলোর দিকে রাগী দৃষ্টিতে তাকায় স্বামীন। আলো স্বামীনের অস্তিত্ব টের পায়, কিন্তু মাথা তুলে তাকায় না। স্বামীন আলোর দিকে এগিয়ে গিয়ে তার শক্ত হাতে আলোর থুতনি ধরে মুখটা উঁচু করে আলোর চোখের দিকে তাকায়। আলোর চোখ দুটো দেখে স্বামীন থমকে যায়। দেখেই মনে হচ্ছে কাঁদছিল এতক্ষণ। স্বামীনের হুট করে রাগ পড়ে যায়। আলোর থুতনি থেকে হাত সরিয়ে নিয়ে বিছানার একপাশে বসে পড়ে। ভেবেছিল ধমকে নিয়ে যাবে, কিন্তু আলোকে দেখে আর ধমকাতে ইচ্ছে করছে না। নিচু স্বরে বলে, আমার সাথে জড়িত সব মানুষকে তুমি ঘৃণা করো, ঠিক আছে। ইসমাম নতুন মানুষ, আমার কোনো অন্যায়ের আগে পিছে ও নেই। একটু ভদ্রতা বজায় রাখা যেত না? আলো চুপ করে থাকে। স্বামীন নিজেকে নিজে বলে, কাকে কি বলছি? সোজা আঙ্গুলে এই ঘি কখনোই উঠবে না, জানা কথা। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। স্বামীন উঠে দাঁড়িয়ে আলোর হাত ধরে। আলো স্বামীনের দিকে তাকায়। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, চলো আমার সাথে। আজ হঠাৎ এলি যে? পরি পেছন থেকে বাবার ডাক শুনে দাঁড়িয়ে পড়ে। ছাতাটা একটু উঁচুতে তুলে বাবার দিকে তাকিয়ে বলে, ঈশিতা আপু ডেকেছে, আর ক্লাসও ছিল না আজ। পোনা বলে। ও, পরি ধীর পায়ে হেঁটে সদর দরজার দিকে যায়। ছাতাটা পর্চির নিচে পানি ছড়ার জন্য রেখে দেয়। গায়ের ওড়নাটা ঠিকঠাক করে ভেতরে ঢোকে। করিডোর পেরিয়ে লিভিং রুমে ঢুকতেই দেখতে পায় সিঁড়ি বেয়ে নামছে ইসমাম। পরি থমকে দাঁড়িয়ে পড়ে। 4 বছর আগের দেখা ইসমাম ভাইয়ের সাথে এই লোকটার বিস্তর ফারাক। স্বাস্থ্যও কিছুটা ভালো হয়েছে। পরীর ভাষ্য মতে আগে খ্যাংরা কাঠির মতো দেখতে ছিল। আগে গালে মাংস ছিল না বলে চোখ দুটি বড় বড় লাগতো। এখন গাল দুটো বেশ ভরাট, তাই চোখ দুটোকে ছোট লাগছে। বেশ, অবশ্য একটা জিনিস বদলায়নি, ইসমামের মুখের বিধ্বস্ত অবস্থা। এই লোকটা সবসময় মুখ এমন করেই রাখে। দেখলে মনে হয় সকাল থেকে বাথরুম আটকে রেখেছে, সিরিয়াল পায়নি বলে। আর 5 মিনিট দেরি হলে বিরাট বড় কেলেঙ্কারি হয়ে যাবে। সেই টেনশনে সে অস্থির। ইসমাম নিচে নামতেই পরি অনেকটা জড়তা নিয়ে বলে, কেমন আছেন ইসমাম ভাইয়া? ইসমাম পরির দিকে এক পলক তাকিয়ে শুকনো গলায় বলে, ভালো। এতটুকু বলে সে ডাইনিং এর দিকে চলে যায়। পরি ঠায় দাঁড়িয়ে থাকে। সবকিছু বদলে গেলেও এই মহাশয়ের ব্যবহার একটুও বদলায়নি। কেউ কেমন আছেন জিজ্ঞেস করলে তাকেও যে জিজ্ঞেস করতে হয় সেটা এই লোকটা এখনো শেখেনি, কিংবা যতটুকু জানতো আমেরিকায় গিয়ে সব খেয়ে বসে আছে। পরি কপাল কুঁচকে দোতলায় ঈশিতার ঘরের দিকে যায়। সে থোড়াই কেয়ার করে এসব রাম গরুরের ছানাদের। আলোর হাত ধরে টানতে টানতে স্বামীন ডাইনিং টেবিলের সামনে এনে দাঁড় করায়। ইসমাম মাথা নিচু করে বসে আছে। স্বামীন একটা চেয়ার টেনে ইসমামের পাশে বসে আলোর দিকে তাকিয়ে বলে, আমার ভাই এখন ভাত খাবে, তুমি ওর বড় ভাবি, ওর প্লেটে মাংস তুলে দাও। ইসমাম ভাইয়ের দিকে তাকায়। তার দৃষ্টি এলোমেলো।
আলো শুকনো মুখে শামিনের দিকে একবার তাকিয়ে ইসমামের দিকে তাকায়। শামিন বলে, হাঁ করে দেখছো কি? এই বাড়ির বউ তুমি। তোমার দেবর খেতে বসেছে, তার প্লেটে মাংস তুলে দাও। আলো হাত বাড়িয়ে মাংসের বাটি ধরে, আবারও চোখ তুলে একবার ইসমাম একবার শামিনকে দেখে। ঘৃণায় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় তার ভিতর থেকে। শামিনকে হতবাক করে দিয়ে আলো মাংসের বাটি উল্টে দেয় ইসমামের প্লেটে। তারপর মাছ ভাজার বাটি, তারপর রোস্টের বাটি, তারপর দইয়ের বাটি, সবকিছু ঢেলে দেয় ইসমামের প্লেটের উপর। ইসমাম নিজের প্লেটের দিকে তাকিয়ে থাকে। শামিন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হতভম্ব ভাব কাটিয়ে কিছু বলার আগেই আলো চলে যায় সেখান থেকে। ঋতু দৌড়ে এসে শামিনকে শান্ত করে বলে, ও ভাইয়া, ভাবির শরীর ভালো নেই, জ্বর গায়ে, খামাকা তাকে জোর করবেন না প্লিজ। আমি দিচ্ছি ইসমাম ভাইয়াকে খাবার বেড়ে। ইসমামের সামনে থেকে সবকিছু পরিষ্কার করে ঋতু নতুন করে খাবার বাড়তে শুরু করে। ইসমাম পাথরের মতো বসে আছে। শামিন বলে, তুই খা। ভাইয়ের কথায় বাধ্য ছেলের মতো ইসমাম কিছুটা খেয়ে হাত ধুয়ে ভাইয়ের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমি ঘরে যাই ভাইয়া, খুব ঘুম পাচ্ছে, বড্ড ক্লান্ত আমি। ঘরে ঢুকে দরজার ছিটকিনি তুলে দিয়ে শামিন আলোর দিকে তাকায়। আলো তার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে বেশ বোঝা যাচ্ছে গায়ে জোর বেড়েছে। আলোর দিকে কিছুটা এগিয়ে গিয়ে শামিন গম্ভীর কণ্ঠে বলে, আমি ভুলে গিয়েছিলাম, তুমি ভরা জনসভায় ক্ষমতাসীন দলের ছাত্র নেতার গালে চর মেরে দিলাম। তোমাকে এত সহজে পুষে মানানো যাবে না। পোষ মানিয়ে কি করবেন? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার রাজত্ব, আপনার পোষা লোক সব, আপনার ক্ষমতা, আপনার গায়ের জোর। পোষ মানার ধার ধারেন কেন? আলোর কণ্ঠে কিছু একটা ছিল। শামিন আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। আলোর পুরো শরীর চলে যাচ্ছে। নিজেকে কিছুটা ধাতস্থ করে বলে, কেন বিয়ে করেছেন? চেহারা দেখার জন্য নয় নিশ্চয়ই। কিসের অপেক্ষা করছেন আপনি? কেন নিজের স্বার্থ হাসিল করে আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন না? তাহলেই তো পুরোপুরি প্রতিশোধ নেওয়া হয়ে যায়, আমিও মুক্তি পাই। আমি আপনার এই কারাগার থেকে মুক্তি চাই ইয়াসার মির্জা। না আমি আপনাকে কখনো স্বামী হিসেবে মানব, না আপনি কখনো আমাকে স্ত্রী হিসেবে পাবেন। যদি আমাকে লাঞ্ছিত করার ইচ্ছা থাকে করে আমাকে মুক্তি দিন। আমি আপনার কাছে অনুরোধ করছি ইয়াসার মির্জা। আলো আপনার কাছে হার স্বীকার করে নিল আজ। আমি শুধুই মুক্তি চাই। আপনি আপনার বাড়ির প্রত্যেকটা লোকের মুখ আমি দেখতে চাই না। দয়া করে মুক্তি দিন আমায়। কথা দিচ্ছি আমার পরিবার নিয়ে আমি খুলনা চলে যাব আজীবনের জন্য। আর কখনো আপনার সাথে লাগতে আসবো না, কখনোই না। উন্মাদের মতো ঘোর লাগা কণ্ঠে আলো বলে কথাগুলো। জ্বরে তার গা পুড়ে যেতে চাইছে। শামিন আলোর চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হুট করে আলোর কপালে হাত দেয়। প্রচণ্ড গরম আলোর শরীর, চোখ টকটকে লাল হয়ে গিয়েছে। আলো শামিনের হাত সরিয়ে দেয় নিজের কপাল থেকে। শামিন বলে, এখন হাত সরিয়ে দিচ্ছ কেন? এইমাত্র কত কিছু বললে। আমি যেন আমার যা ইচ্ছা করে তোমাকে ছুঁড়ে ফেলে দিই। আলো শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে থাকে। অস্ফুট স্বরে বলে, আপনি খারাপ, আপনারা সবাই খারাপ, জঘন্য আপনারা। নতুন কথা না এটা। তোমার গায়ে ভীষণ জ্বর, চুপ করে বসে থাকো, আমি ওষুধ নিয়ে আসছি। চাই না আপনার দয়া, উপহাস করবেন না আর আমার সাথে। আল্লাহকে ভয় করুন ইয়াসার মির্জা। শামিন চুপ করে থাকে। আলো ঘর থেকে বেরিয়ে যেতে চায়। শামিন হাত দিয়ে আলোর পথ আটকে বলে, বিছানায় শুয়ে রেস্ট নাও, বাইরে তোমার কোনো কাজ নেই। আলো ঘৃণার চোখে শামিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে জেদ দেখিয়ে ছুটে বারান্দায় চলে যায়। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। নিমেষেই ভিজে যায় আলো। শামিন আলোর পিঠের দিকে তাকিয়ে আছে। আলো একটু পর পর কেঁপে কেঁপে উঠছে, হয়তো প্রচণ্ড জ্বরে, হয়তো বা কান্না করছে। কিছু সময় যেতে শামিন একটা ছাতা নিয়ে বারান্দায় যায়। গিয়ে আলোর পাশে দাঁড়িয়ে আঁচ চোখে আলোকে দেখে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে আলো। শামিন গম্ভীর কণ্ঠে বলে, ভেতরে চলো আলো, তোমার গায়ে জ্বর। আলোর নীরবতা শামিনের রাগ উঠিয়ে দেয়। শামিন ধমকে ওঠে, আলো, আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, কিছুই দেখায়নি তোমায় এখনো। চুপচাপ ভেতরে চলো।
আলো নিশ্চুপ। শামিন দাঁতে দাঁত চেপে ছাতাটাকে ছুঁড়ে ফেলে দেয়। ঝোড়ো হাওয়া ছাতাটাকে উড়িয়ে নিয়ে বাগানে ফেলে দেয়। নিজেও ভিজে যায় শামিন। তারপর আলোকে টানতে থাকে। আলো শামিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ক্ষেপে গিয়ে শামিন আলোকে পাঁচকোলা করে তুলে নেয়। পুরুষালী শক্তির সাথে পেরে ওঠে না। শামিনের বুকে অনবরত কিল খুশি মারতে মারতে ডুকরে কেঁদে ওঠে। শামিনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ঘরে নিয়ে গিয়ে নামিয়ে দেয় আলোকে শামিন। তারপর আলমারি থেকে একটা শাড়ি বের করে এনে আলোর হাতে দিয়ে বলে, আমি ওষুধ আনতে যাচ্ছি। 10 মিনিট পরে এসে যেন দেখি শাড়িটা পাল্টানো হয়ে গিয়েছে। না হলে আমি কি করব আমি নিজেও জানি না। আলো। তেজি কণ্ঠে কথাটি বলে শামিন ঘরের বাইরে চলে যায়। আলো অসহায়ের মতো কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে হাতের শাড়িটার দিকে তাকায়। জ্বর বেড়ে গিয়েছে। নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে তার। কাপা কাপা হাতে শাড়ির কুচি ঠিক করে আঁচল তুলে দেয় শরীরে। পেছন থেকে আঁচলের অগ্রভাগ ডান কাঁধে টেনে নেয়। প্রচণ্ড শীত লাগতে শুরু করেছে। ওয়াশরুম থেকে বের হয়, বিছানায় গিয়ে কিছুক্ষণ গুটিসুটি মেরে বসে থাকে। একটু পরে আর বসে থাকতে না পেরে বিছানায় গা এলিয়ে দেয়। কিছু সময় চলে যেতেই গভীর ঘুমে তলিয়ে যায় আলো। ঔষধ নিয়ে এসে শামিন দেখে আলো ঘুমিয়ে গিয়েছে। কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে থেকে ঔষধের বক্সটা বিছানার সাথে লাগোয়া টেবিলে রাখে। তারপর আবারও আলোর মুখের দিকে তাকায়। জ্বরে চোখ বেয়ে পানি পড়ছে। শামিন মনে মনে নিজেকেই নিজে বলে ওঠে, কি চাচ্ছ তুমি শামিনিয়া স্যার? এই মেয়েটার তেজ কমিয়ে দিতে তোমার 2 মিনিট সময় লাগবে না। অথচ তুমি তার সাথে এত সভ্যতা দেখাচ্ছ। মেয়েটার কাছে নিজেকে ক্লিন রাখার এত কেন দায় তোমার? ও তো তোমার স্ত্রী, তোমার সম্পত্তি। জোর করে বিয়ে করেছো, তাহলে এখন কেন এত ভদ্রতা দেখাচ্ছ? বন্ধ করে রাখা সিলিং ফ্যানের দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে ইসমাম। তারপর উঠে বসে ল্যাপটপে হাত দেয়। আলমারিতে তার বেস্ট ফ্রেন্ড এলেক্সকে একটা মেসেজ লিখতে থাকে সে। ইংরেজিতে লেখা মেসেজটির অর্থ হলো, ছোটবেলা থেকে আমি সব সময় ভাইয়ার দামি টি শার্ট, দামি জুতা, দামি ঘড়ি ভাইয়া থেকে কেড়ে নিয়েছি অ্যালেক্স। কখনো কখনো বলার প্রয়োজন বোধ করিনি। ভাইয়ার পছন্দের সব জিনিস আমি পছন্দ করে ফেলতাম। ভাইয়াকে না জানিয়ে সেগুলো নিয়ে নিতাম। ভাইয়া কখনো প্রতিবাদ করতো না অ্যালেক্স। ভাইয়া আমাকে ভালোবাসে, তাই প্রতিবাদ করতো না। আমিও ভাইয়াকে ভালোবাসি। আজ ভাইয়া সেই সব কিছুর শোধ একসাথে তুলেছে অ্যালেক্স। আমার পছন্দের মানুষটাকে আমায় না জানিয়ে নিয়ে নিয়েছে ভাইয়া। আমার কি প্রতিবাদ জানানো উচিত অ্যালেক্স? মেসেজটা পাঠানোর 5 মিনিটের মধ্যে অ্যালেক্সের নাম্বার থেকে অনবরত ফোন আসতে শুরু করে। ইসমাম ফোনটা রিসিভ করে না। তার ফোন, ল্যাপটপ থেকে অদ্রিতা আলো নামের মেয়েটির সমস্ত স্মৃতি পরম যত্নে মুছে ফেলতে থাকে। রাত তখন 9:30। আলোর জ্বর কিছুটা কমেছে। সে বিছানায় চুপচাপ বসে আছে। নিচে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। অনেকদিন পরে ভাই বোন সব এক হয়ে খাবার টেবিলে বসে খাচ্ছে। ইসমাম চুপচাপ মাথা নিচু করে খাবার নাড়াচাড়া করছে। ইলহাম ইসমামের দিকে তাকিয়ে বলে, পাখির মতো ঘুরছিস কেন? সমস্যা কোথায়? সারাদিন রুমে মটকা মেরে পড়েছিলি, বাংলাদেশ ভালো লাগছে না? ইসমাম কিছু বলে না। শামিন কিছুক্ষণ পরে বলে ওঠে, ঠিক আছে, খেতে না চাইলে ঘরে গিয়ে ঘুম দে। রাতের গভীর ঘুমটা এখন প্রয়োজন তোর। ইসমাম সাথে সাথে উঠে দাঁড়ায়। তারপর দোতলায় উঠে যায়। শামিনের খাওয়া হয়ে গেলে সিতারার দিকে তাকিয়ে আলোর কথা জিজ্ঞেস করে। খেয়েছে? সিতারা শুকনো মুখে বলে, না খাবার না ওষুধ কিছু শুয়ে দেখে নি ভাইজান। শামিন উঠে দাঁড়ায়। আলো বিছানা থেকে নেমে ঘর থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে যায়। ইসমাম নিজের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মুখোমুখি দুটি ঘর। আলো ইসমামের দিকে তাকায়। ইসমামের দৃষ্টি সে পড়তে পারছে না। আজ তার মুখ ভাবলেশহীন। এখানে দাঁড়িয়ে আছো কেন? পিশাচ কণ্ঠ শুনে আলো ইয়াসারের দিকে তাকায়। শামিন গম্ভীর কণ্ঠে বলে, খাবার খাওনি, ওষুধ খাওনি কেন? আলো কিছু বলে না। শামিন তখনও ইসমামকে দেখতে পায়নি। তার সম্পূর্ণ মনোযোগ আলোর দিকে ছিল। আলোর নিরাপত্তা দেখে শামিন আলোর হাত ধরে ঘরে ঢুকায়। তারপর ঘরের দরজা বন্ধ করে দেয়। ইসমাম এক দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ল্যাপটপের সামনে বসে অ্যালেক্সকে একটি মেসেজ লেখে।
ভাইয়ার উপর রাগ করার আগে আমি মরতে চাই অ্যালেক্স। আমি ওই মানুষটার উপর রাগ করতে পারবো না কিছুতেই। মেসেজটি দেখতে পেয়ে অ্যালেক্স আবারও ভিডিও কনফারেন্সে ফোন দিতে শুরু করে। ইসমাম মেসেজটি ডিলিট করে ল্যাপটপ বন্ধ করে দেয়। খাবারের প্লেটটা আলোর সামনে রেখে ধমকের সুরে বলে, খাও খাও বলছি। আলো মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। শামিন বলে, সবকিছু জোর না করলে হবে না দেখছি। ওই একটা জিনিসই তো আপনি করতে জানেন, জোর। কাপুরুষ কোথাকার। আলোর মুখে কাপুরুষ শব্দটা শুনে শামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর খাবারের প্লেটটা টেবিলে রেখে ঢাকা দিয়ে ডিভানে গিয়ে শুয়ে পড়ে। না খেলে না খাক, কেউ যদি স্বেচ্ছায় নিজের মন্দ করতে চায় তাহলে তার কি? যথেষ্ট মানবিকতা দেখিয়েছে শামিন, এখন কি পা ধরে খাওয়াবে নাকি? আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে বসে পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হয়। শামিন তখনও ঘুমোয়নি। সে ওদিকে ফিরে আলোর কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছে। কোনো সাড়া শব্দ না পেয়ে একবার ঘুরে তাকায় সে। আলো চুপচাপ বসে আছে। শামিন কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দরজায় ধাক্কা দেয় ঈশিতা। জোরে জোরে চেঁচাতে থাকে সে। শামিন উঠে দরজা খুলে দেয়। ঈশিতা কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে বলে ওঠে, ইসমাম স্লিপিং পিল খেয়ে নিয়েছে ভাইয়া। ঈশিতার দিকে অবাক চোখে তাকিয়ে আছে সানিন। বোনের আতঙ্কিত মুখ দেখে তার ভিতরটা কেঁপে উঠল যেন। রুদ্ধশ্বাসে ছুটে গেল ইসমামের ঘরে। আলো বিছানার উপর পাথর হয়ে বসে আছে। তার দৃষ্টি দরজার বাইরে। বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করছে। ইলহাম ওকে ধরে টেনে তোলার চেষ্টা করছে। ঋতু ভীত চোখে তাকিয়ে আছে ইসমামের দিকে। শামিন গিয়ে চেঁচিয়ে বলে ওঠে, কি হয়েছে ছোটর, কি হয়েছে? ইলহাম আতঙ্কিত কণ্ঠে বলে। 12টা পিলের 12টাই খেয়ে নিয়েছে ভাইয়া। শামিন গিয়ে ইসমামকে ধরে ফেলে। পিটপিট করে ভাইয়ের দিকে তাকানোর চেষ্টা করছে ইসমাম। চোখের পাতা ভারী হয়ে আসছে, তাই পারছে না তাকাতে। শামিন আতকে ওঠে। অ্যাম্বুলেন্স ডাক, কুইক। আমি ঠিক আছে ভাইয়া, আই অ্যাম টোটালি ফাইন। ঘোরের মধ্যে বিড়বিড় করতে থাকে ইসমাম। ঈশিতা চেঁচাতে থাকে, কোন দুঃখে এটা করলি গর্ধব, জবাব দে। ইউ শাট আপ। 4টা খেয়েছি মাত্র, এক চর মারবো তোকে। ইসমাম কথাটি শেষ করতে না করতেই শামিন সজোরে একটা চর মারে ইসমামের গালে। তাল সামলাতে না পেরে বিছানার ওপর গিয়ে পড়ে সে। শামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, ওকে বমি করাতে হবে। লবণ গোলা পানি নিয়ে এসো ঋতু, তাড়াতাড়ি। ভাইয়া স্টপ প্লিজ, যাও তোমরা। বিড়বিড় করতে থাকে ইসমাম। ঋতু নিচে ছুটে যায়। ইলহাম ঘুমের ঔষধের পাতাটা শামিনের হাতে দিয়ে বলে, দেখো, হাই পাওয়ারের 12টার 12টাই গিলেছে। সত্যি বলছি ভাইয়া, 4টা খেয়েছি। বিছানায় উপর হয়ে পড়ে থাকা ইসমাম অস্ফুট স্বরে বলে। ঋতু লবণ গোলা পানি এনে শামিনের হাতে দেয়। শামিন ইলহামের দিকে তাকিয়ে বলে, ওকে ধর শক্ত করে তোরা। ঈশিতা আর ইলহাম ইসমামকে শক্ত করে ধরে রাখে। ইসমাম পিটপিট করে তাকাচ্ছে শামিনের দিকে। শামিন ইসমামের থুতনি ধরে জোরপূর্বক লবণ গোলা পানিটা ইসমামকে গেলাতে থাকে। কিছুক্ষণ যেতেই হরহর করে বমি করে দেয় ইসমাম। শামিন একটু সময় নিয়ে আবারও লবণ পানি খাইয়ে দেয় ইসমামকে। বমি করে ইসমাম পেটে যা ছিল সব বের করে দেয়। ঈশিতা আর ইলহাম ভাইকে শক্ত করে ধরে রেখেছে। পুরোটা উগড়ে দিয়ে ইসমাম পুরোপুরিভাবে নিস্তেজ হয়ে পড়ে। ঋতু পানি এনে শামিনের হাতে দেয়। শামিন ইসমামের চোখে মুখে পানি ছেটাতে থাকে। আলো ধীর পায়ে হেঁটে ইসমামের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। শামিন একটা চেয়ার টেনে ইসমামের সামনে বসে। ভাইয়ের 2 বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলে, কয়টা খেয়েছিস বল? কসম ভাইয়া, 4টা খেয়েছি। এখনো ঘোর কাটেনি ইসমামের। শামিন ধমক দিয়ে বলে, পুরো পাতা খালি কেন বল? এগুলো আমি রেগুলার নেই ভাইয়া, ডাক্তারের পরামর্শে। আগে খেয়েছি বাকি 8টা, সত্যি বলছি ভাইয়া। 4টা কেন খেতে গেলি? 4টা খাওয়ার কি প্রয়োজন? বল, কোন মেয়ের জন্য খেয়েছিস? ইসমাম বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে, কি শুরু করেছো ভাইয়া, প্লিজ যাও এখান থেকে ভাইয়া, ঘুম আসছিল না তাই খেয়েছি, এবার যাও। শামিন দ্বিতীয়বারের মতো ভাইয়ের গালে এক চর বসিয়ে দেয়। ইসমাম গালে হাত দিয়ে ভাইয়ের দিকে তাকায়। শামিন গর্জে ওঠে, আমাকে বোকা পেয়েছিস? আমি কিছু বুঝি না তাই না? সারাদিন আমি তোকে লক্ষ্য করেছি। দেবদাস হয়েছিস তুই, দেবদাস, অপদার্থ কোথাকার। ভাইয়া প্লিজ স্টপ, এইসব কিচ্ছু না।
করে দেশে আসা, সারাদিন মনমরা হয়ে থাকা, ঘুমের ওষুধ নেয়া, আবারও বলছিস কোনো মেয়ের জন্য না এসব। আমি বলদ বলদ তোর ভাই। সামান্য একটা মেয়ের জন্য এরকম একটা স্টেপ নিয়েছিস। একবারও আমাদের কথা ভাবলি না তুই? কোন মেয়ে বল? কোথাকার মেয়ে? বিদেশি নাকি এদেশীয়? তুই আমায় নাম ঠিকানা দে, আমি ওই মেয়েকে তোর পায়ের কাছে এনে রাখবো। তুই এক্ষুনি নাম বল। আলো দরজার কাছে দাঁড়িয়ে স্বামীনের মুখের দিকে তাকিয়ে আছে। ঠোঁটজোড়া তার তাচ্ছিল্যের হাসি হাসি ওই পিশাচটার কথা শুনে। ইসমাম ভাইয়ের চোখের দিকে তাকায়, মনে মনে বলে ওঠে, কাকে পায়ের কাছে এনে রাখবে তুমি ভাইয়া? তুমি তো তাকে নিজের বুকে টেনে নিয়েছো। স্বামীর নরম গলায় বলে, আমার ভাই স্বামী নিয়াসারের ভাই এত সহজে হার মেনে নিয়েছে? বাবা ঠিকই বলে, তুই একটা অপদার্থ। ইসমাম ম্লান হাসে, নিচু স্বরে বলে। ঠিকই বলেছো ভাইয়া, আমি তাই। স্বামীন ঈশিতার দিকে তাকিয়ে বলে, কিভাবে টের পেলি ও এই অকাজ করেছে? ওর ফোনটা খাবার টেবিলে ফেলে রেখে এসেছিল। আমেরিকা থেকে অ্যালেক্স নামের ওর কোনো বন্ধু অনবরত ফোন দিচ্ছিল। ফোনটা রিসিভ করতে সে বলল ইসমাম নাকি সুইসাইড করার চেষ্টা করছে, ওকে আটকাতে হবে। আমি আর মেঝো ভাইয়া ছুটে এলাম। দেরি না করে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখি মরার মতো পড়ে আছে গাধাটা। স্বামীন ইসমামের দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, এত দূর, এত দূর? কোথাকার কোন অ্যালেক্স টের পেল তোর কষ্ট আর আমরা ভেসে এসেছি? আমাদের বলা যেত না? ইসমাম মাথা নিচু করে রাখে। স্বামীন গম্ভীর কণ্ঠে ঈশিতাকে বলে, ওর ব্যাগ জিনিসপত্র সার্চ কর, আরো স্লিপিং পিলস আছে নাকি দেখ, বাজেয়াপ্ত কর সব। ঈশিতা মাথা নাড়িয়ে ইসমামের লাগেজ খোলে। ইসমাম বলে, স্টপ ভাইয়া, অনেক গোয়েন্দাগিরি করেছো। ট্রাস্ট মি, আমি সুইসাইড করতে চাইনি অ্যালেক্স। আর ওষুধ নিয়ে গেলে কি হবে? সুইসাইড করতে চাইলে তো সিলিংয়ের সাথে ঝুলেও পড়তে পারি, হাতে শিরাও কাটতে পারি। স্বামীন ইসমামের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। হঠাৎ করে ইসমামের চোখে পড়ে যায় আলো। আলো নিজেকে গুটিয়ে নেয়। ইসমাম ঠান্ডা গলায় তার ভাইকে বলে, এখন প্লিজ তোমরা যাও। তুমি যাও ভাইয়া, বড় ভাবি বিরক্তি হচ্ছে। ভাবিকে নিয়ে যাও, ঘরে যাও। আই এম টোটালি ফাইন। স্বামীন মাথা ঘুরিয়ে আলোকে দেখে, তারপর ইসমামের দিকে তাকিয়ে বলে। মেয়েটাকে বলবি না তো? ইসমাম কঠিন গলায় বলে, না। বেশ, আমি বের করে নেব, তারপর খাট ধরে আমার ভাইয়ের পায়ে এনে ফেলবো। কত বড় সাহস, আমার ভাইকে কষ্ট দেয়। ইসমাম মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে ম্লান হাসে। ঈশিতা আরও 2 পাতা ঘুমের ঔষধ খুঁজে বের করে এনে স্বামীনের হাতে দেয়। স্বামীন ঔষধগুলো নিতে নিতে ঠান্ডা গলায় বলে, এগুলো আমি নিয়ে যাচ্ছি, ঘুম না পেলে না ঘুমিয়ে থাক, দরকার নেই ঘুমের। স্বামীন হন হন করে বেরিয়ে যেতে নেয়। আলোর সামনে এসে থমকে দাঁড়িয়ে আলোর দিকে তাকায়। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ঈশিতা এসে বলে, জ্বর সেরেছে আলো? শরীর ঠিক আছে তোমার? আলো মাথা নাড়িয়ে স্বামীনের ঘরের দিকে যায়। স্বামীন ইসমামের দিকে আরো একবার তাকিয়ে বলে, ফ্রেশ হয়ে চুপচাপ শুয়ে থাক, সকালে কথা হবে। ঘরে ঢুকে সোজা গিয়ে ডিভানে গা এলিয়ে দেয় স্বামীন। অনেক রাত হয়ে গিয়েছে, কাল কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে, এখন একটু ঘুমিয়ে নেওয়া প্রয়োজন। 2 চোখ বন্ধ করার আগে আলোর দিকে একবার তাকায় সে। থমথমে মুখ নিয়ে বিছানায় বসে আছে চুপচাপ। স্বামীন আনমনে হেসে ফেলে। গুটিসুটি মেরে বসে থাকার কোনো প্রতিযোগিতা হলে এই মেয়ে ওয়ার্ল্ড রেকর্ড করত। মায়ের গর্ভে শিশুরা যেভাবে হাত পা গুটিয়ে রাখে, এই মেয়েটাও সেভাবেই বসে থাকে। স্বামীন বেশ অবাক হয়। সাইজে ছোট খাটো একটা মেয়ে, তুলে একটা আছাড় মারা যায়। কোলে তুললে মনে হয় একটা শিমুল তোলার বালিশের সমান ওজন। সেই মেয়ের তেজ কত! আবার সেই মেয়ে স্বামীনকে প্রাণে মারারও হুমকি দেয়, কারণ সে কারাটে জানে। তাই সে বিশ্বাস করে নিজে একটা বালিশ হয়ে 76 কেজি ওজনের ইয়াসার মির্জাকে ঘায়েল করবে। কতটা আত্মবিশ্বাসী এই মেয়ে! ইট পাথরের শহরের শেষ রাত জাগা পাখিটাও যখন ঘুম ঘুম চোখে ঢুলছে, তখন আলো জেগে এতক্ষণ শুয়েছিল, এখন উঠে বসে আছে সে। মাথা ঘুরিয়ে ডিভানে ঘুমিয়ে থাকা স্বামীনের দিকে তাকাতেই কপাল কুঁচকে ফেলে। এবার 2-2 4 মেলাতে পেরেছে সে। যে লোকটা নিজে একটা ক্রিমিনাল,
যার মেজো ভাই শ্লীলতাহানির মামলার আসামি, তাদের ছোট ভাই তো ঠক ধান্দাবাজ হবেই। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে যায় আলোর ভিতর থেকে। সারা জীবন ছেলেদের এক হাত দেখে নেওয়া চালাক চতুর উপাধি পাওয়া মেয়েটা কিনা পড়েছিল একটা ঠকবাজের পাল্লায়। দেখে নেবে সব কটাকে আলো, দেখে নেবে। আগুন চলে ওঠে আলোর চোখে মুখে, আবার নিমেষেই তা নিভে গিয়ে মুখ মলিন হয়ে যায়। পেটে হাত চেপে বসে থাকে সে। প্রচণ্ড খিদেই তার পেটে ব্যথা হতে শুরু করেছে। চোখে ঝাপসা দেখছে, জ্বর নেই আপাতত গায়ে, তাই খিদেটা মাথা চাড়া দিয়ে উঠেছে বেশ। আলো কিছুক্ষণ বসে থেকে আর টিকতে পারল না। মাথা ঘুরিয়ে দেখে টেবিলের উপর প্লেটটা এখনো ঢাকা দিয়ে রাখা আছে। হাত বাড়িয়ে প্লেটটা নিয়ে ঢাকনাটা সরাতেই একটা বাজে গন্ধ আলোর নাকে লাগে। প্লেটে ভাত, মাংস এবং পাতলা ডাল দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় সেটা বাসি হতে শুরু করেছে। প্লেটটা ঢেকে আবারও টেবিলের উপর রাখে। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে আলোর। মা কখনোই আলোকে না খেয়ে রাতে ঘুমোতে দিত না, কখনোই না। চোখ দিয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়তেই আলোর সাথে সাথে তা মুছে স্বামীনের দিকে তাকায়। অস্ফুট স্বরে বলে ওঠে, দানব একটা। গা থেকে চাদর সরিয়ে নেমে পড়ে আলো। পা টিপে টিপে দরজার কাছে গিয়ে সন্তর্পণে দরজার ছিটকিনি খুলে ঘর থেকে বেরিয়ে যায়। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে লিভিং রুম পেরিয়ে ডাইনিং রুমের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এদিক ওদিক তাকিয়ে ফ্রিজের কাছে এগিয়ে গিয়ে ফ্রিজের দরজা খোলে। তেমন কোনো খাবার নেই ফ্রিজে। আছে কিছু শুকনো ভাত এবং কিছু ফল। এই মুহূর্তে আলোর ভাতের খিদে পেয়েছে, তাই ভাতের বাটিটা ফ্রিজ থেকে বের করে নেয় সে। জীবনে কখনো আলো তরকারি ছাড়া শুধু ভাত খেয়ে দেখেনি। স্বামী নিয়ে আসার জন্য আজ সেই সৌভাগ্য তার হয়েছে। ভাতটা ঠান্ডা হয়ে আছে, কিন্তু কি আর করা, এটাই গিলতে হবে। এদিক ওদিক না তাকিয়ে বাটিটা টেবিলে রেখে একটা চেয়ার টেনে বসে পড়ে সে। লবণ মেখে ভাতের লোকমা তুলে মুখে দিতেই কপাল কুঁচকে ফেলে আলো। ঠান্ডা শুকনো ভাত পেটের ভেতর যেতে চাইছে না, তবুও অনেক কষ্টে গিলে ফেলে। শুকনো ভাত তাই দ্রুত খেতে গিয়ে গলায় আটকে যায় হঠাৎ। কাস্তে কাস্তে আলো টেবিলের উপর দেখতে থাকে গ্লাসের পানি শেষ। কোথাও পানির জগ দেখতে পাচ্ছে না সে। হঠাৎ করে কেউ তার সামনে একটা পানির গ্লাস রাখলো। আলো চমকে উঠে পিছনে তাকায়। শামিন তার দিকে তাকিয়ে আছে। আলো উঠে দাঁড়িয়ে যায়। শামিন ঠান্ডা গলায় বলে, খেতে বসার আগে সাথে পর্যাপ্ত পানি নিতে হয়। শামিনকে এভাবে দেখেই আলোর কাশি থেমে গিয়েছে। শামিন আলোর মুখের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে ভাতের বাটিটার দিকে তাকায়। মৃদু স্বরে বলে, সরাসরি বাটিটাই খাওয়া শুরু করে দিয়েছো? একটা প্লেট তুলে নিতে। আলো কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। এভাবে এই লোকটার হাতে ধরা পড়ে তার লজ্জায় মাটির ভিতরে ঢুকে যেতে ইচ্ছে করছে। আমি ভেবেছিলাম পালাচ্ছ। দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে দেখি তুমি এখানে উদর পূর্তি করছো। আলো চলে যাওয়া ধরলে শামিন তার হাত টেনে ধরে। আলো এক ঝটকায় শামিনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। শামিন বলে ওঠে, শুধু ভাত খাচ্ছিলে কেন? কাউকে ডেকে তুলতে। আলো কোনো কথা বলে না। শামিন বলতে থাকে, স্বামী নিয়াসার মির্জা প্রতি মাসে অসংখ্য দুস্থ পরিবারের বাজার করে দেয়, আর এখানে তার স্ত্রী জেদ দেখিয়ে না খেয়ে পড়ে এসে চুরি করে শুকনো ভাত খায়। তরকারি ফ্রিজেই রাখা, একটু খুঁজলেই পেয়ে যেতে। একদম আমাকে স্ত্রী বলবেন না, অবৈধ বিয়ে এটা। আমি আপনার স্ত্রী নই। আলো তেতে ওঠে। শামিন আলোর দিকে এক কদম এগিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বলবো আমি, কি করবে তুমি? কি ক্ষমতা তোমার? শোনো তাহলে বলছি, তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী। তোমার বাপ আমার শ্বশুর, তোমার মা আমার শাশুড়ি, তোমার ভাইয়েরা আমার শালা, তুমি আমার স্ত্রী। কথাগুলো উচ্চারণ করে শামিন এক মুহূর্ত থামে। তারপর কণ্ঠে বিদ্রুপ নিয়ে বলে, এই যে বললাম, কি করবে তুমি? করো তো দেখি। কারাতে করবে? কুংফু কারাতে? আলো হুট করে একদলা থুতু ছুঁড়ে মারে শামিনের গায়ে। শামিনের গলার কাছটাই লেগেছে। শামিন সাথে সাথে কপাল কুঁচকে ফেলে। আলো তার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। শামিন দাঁতে দাঁত চেপে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আলোকে হতভম্ব করে দিয়ে তার শাড়ির আঁচল ধরে। আলো শিউরে ওঠে। শামিন আলোর আঁচল গিয়ে নিজের গলার কাছটা পরিষ্কার করতে করতে বলে, তুমি একটা উন্মাদ মেয়ে আলো। আলো নিজের আঁচল শামিনের থেকে টেনে ছাড়িয়ে নিয়ে বলে, আর আপনি একটা জানোয়ার।
শামিন আলোর দিকে তাকায়, তেজি কণ্ঠে বলে, জ্বর চলে গিয়েছে? তোমার জ্বর তোমার তেজের মতো আলো, হুট করে আসে আবার হুট করে মিলিয়ে যায়। আলো কিছু বলে না। শামিন বলতে থাকে, উদরবর্তী হয়ে গেলে ঘরে চলো, আমি রাত জেগে তোমাকে এখানে বসে পাহারা দিতে পারবো না। শেষ রাতের দিকে ঘুমিয়েছিল আলো, তাই আজ অনেকটা দেরি করে উঠেছে।